আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাইফুল ভাইয়া বলছি। আজকের কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব না। আজকে বইয়ের কোনো লেখাপড়া বা এ যাবতীয় কোনো লেখাপড়া আজকে হবে না। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা লেখাপড়া নিয়ে সামনে আগায় যেতে চাইতেছো। দেখো লাইফের একটা টার্নিং পয়েন্ট তোমরা অলরেডি পার করে আসছো। এসএসসিটাকে আমি লাইফের টার্নিং পয়েন্ট এইজন্যই বলতেছি কারণ এইটা থেকেই তোমার লাইফের যাত্রাটা লেখাপড়ার যে যাত্রাটা, সেই যাত্রাটা মূলত শুরু হয়। অনেকে ভাবে যে না এটা তো ১০ বছর ধরে লেখাপড়া করছি। আসলে এই ১০ বছর তোমরা প্রিপেয়ার হইছো এই পরবর্তী লাইফটার জন্য। পরবর্তী যে তোমাদের লেখাপড়ার লাইফটা যাবে, এই লাইফটা শুরুই হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার শেষের মাধ্যমে। তাই এখনো যারা ভাবতেছো যে লেখাপড়ার লাইফটা তো চলেই গেছে, তাদেরকে আমি বলতেছি তোমাদের লেখাপড়া কেবল শুরু হলো। আর যার কারণে আমি এটাকে টার্নিং পয়েন্ট বলতেছি। আর টার্নিং পয়েন্টটা লাইফে কতটা ইম্পোর্টেন্ট সেটা তোমরা তোমাদের বড় ভাই যারা আছে, সিনিয়র ভাই বা বোন যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করো তাহলে জিনিসটা তোমরা ক্লিয়ার হবা। একটা কলেজ যখন তোমরা এপ্লাই করবা তখন আমার মনে হয় ৩ টা বিষয় তোমাদের মাথায় রাখা উচিত। এই ৩ টা বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো ১ম যে বিষয়টা সেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ওই কলেজের পূর্ববর্তী যে এইচএসসি পরীক্ষাগুলো বা বোর্ড এক্সাম গুলো, এই এক্সাম গুলোতে তোমার ওই কলেজের যে রেজাল্টটা, এই রেজাল্টের উপরে তোমার একটু খেয়াল রাখতে হবে। কারণ পূর্ববর্তী যে রেজাল্টটা আছে, এই পূর্ববর্তী রেজাল্টের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার পরবর্তী রেজাল্টটা কি হবে। একটা কলেজ হুট করে খারাপ হয়ে যায় না বা একটা কলেজের রেজাল্ট হুট করে ভালো হয়ে যায় না। তাহলে একটা কলেজের রেজাল্ট যেহেতু হুট করে ভালো হয়ে যায় না বা হুট করে খারাপ হয়ে যায় না, তাহলে আমাদের করণীয় জিনিসটা কি? করণীয় হচ্ছে বিগত ২-৩ বছরে ওই কলেজটা কেমন পারফর্ম করছে সেই জিনিসটা একটু লক্ষ্য করা। আর এইটা তোমরা কিভাবে করবা? ওই কলেজ থেকে বেরিয়ে আসা কোনো সিনিয়র ভাই বা আপু যারা আছে তাদের কাছ থেকে শুনতে পারো বা ওই কলেজের তুমি রেজাল্ট নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। ওই কলেজের এইচএসসির যে রেকর্ডটা, সেই রেকর্ডটা তুমি একটু দেখতে পারো। আর এইটা একটা কলেজ ভর্তি হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ফার্স্ট অ্যান্ড ফরেমোস্ট বলতে পারো। এই জিনিসটা তুমি যদি এখন না করো তাহলে ১ টা বছর বা ১.৫ টা বছর পরে যেয়ে তুমি আফসোস করবা যে কেমন জায়গায় এসে পড়লাম বা কোন কলেজে এসে ভর্তি হলাম যেখানে লেখাপড়ার তেমন কোনো একটা গুরুত্ব নেই। তো ১ম যে বিষয়টি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বিগত ২-৩ বছরের যে এইচএসসির রেজাল্ট ওই কলেজের, সেই জিনিসটা তুমি এনালাইসিস করবা। এনালাইসিস করেই মূলত তুমি ওই কলেজটাকে ১ম চয়েসের দিকে রাখবা। ২য় যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ট্রান্সপোর্টেশনের যে বিষয়টা। ট্রান্সপোর্টেশনের বিষয়টা আমি এজন্যই বলছি, তোমরা যখন স্কুলে পড়ছো তখন দেখা গেছে যে বাড়ির পাশে বা ১-২ কিলোমিটারের মধ্যেই স্কুলটা ছিল। কলেজে কিন্তু এরকম হয় না। কলেজটা দেখা যাচ্ছে ২ কিলোমিটার, ৩ কিলোমিটার যদি কপাল ভালো থাকে ২-৩ কিলোমিটারের মধ্যে থাকে বা দেখা যাচ্ছে কলেজটা ৫ কিলোমিটার, ৪ কিলোমিটার, ৬ কিলোমিটার, ১০ কিলোমিটারের মধ্যে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের করণীয় জিনিসটা কি? করণীয় হচ্ছে তোমরা ট্রান্সপোর্টেশন দেখবা যে আ এখানে খুব বেশি যাতে সময় নষ্ট না হয় তোমাদের কলেজ যাওয়ার জন্য এবং কলেজ থেকে আসার জন্য। এটা কেন বলছি? যারা বিজ্ঞান বিভাগে লেখাপড়া করবা বা সায়েন্স ডিপার্টমেন্টে থাকবা, তাদের কিন্তু সময়ের খুব একটা ঘাটতি তোমাদেরকে দেখা দিবে। এমন সময় পাবা না যে তুমি ইংলিশ সিলেবাসটাও কভার করতে পারতেছো বা বাংলার জন্য তুমি সময় পাচ্ছ না। তো সেক্ষেত্রে তুমি যদি যাতায়াতের জন্যই দেখা যাচ্ছে ১-১.৫ ঘন্টা সময় বা ২ ঘন্টা সময় নষ্ট করে ফেলতেছো, তো সেই ক্ষেত্রে তোমার সময়ের একটা ঘাটতি এখানে দেখা দিবে। আর ২য় যে বিষয়টা সেটা হচ্ছে ১-১.৫ ঘন্টা জার্নি করে তোমার মনটা চাবে না যে বাসায় এসে লেখাপড়া করতে। তো এই দিক থেকে তোমরা একটু চেষ্টা করবা যাতে কলেজটা বা কলেজের যে ট্রান্সপোর্টেশনটা সেটা একটু ভালো হয়। তোমরা খুব সহজে যাতায়াত করতে পারো। যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, তবুও আমি এটা গুরুত্ব দিচ্ছি এজন্যই কারণ যারা সায়েন্সে লেখাপড়া করবা তাদেরকে সময়টা খুব মেইনটেইন করে চলতে হয়। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওই কলেজের এক্সপেন্স। যদিও এটা অপশনাল মনে হতে পারে। তবে আমি বলব সায়েন্সে লেখাপড়া করতে গেলে তোমাকে খরচ করার মন মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। তাই অবশ্যই ওই কলেজের যে এক্সপেন্সটা, এই এক্সপেন্স সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া রাখতে হবে যে কত খরচ হতে পারে মান্থলি বা ইয়ারলি বা আ একটা বছর শেষে তোমাকে কত টাকা গুনতে হতে পারে বা একটা মাস শেষে তোমাকে কত টাকা গুনতে হতে পারে। কারণ সায়েন্সে তুমি লেখাপড়া করতেছো। যদি তোমার অনলাইন সাপোর্ট না থাকে তাহলে অবশ্যই
3 থেকে 4টা প্রাইভেট পড়তে হবে বা 2টা প্রাইভেট পড়তে হবে, সেখানে একটা খরচের বিষয় আছে। কলেজ ভর্তি হওয়ার ক্ষেত্রে এই 3টা বিষয় আমি একটু গুরুত্ব দিতে বলবো। এক হচ্ছে কলেজের বিগত 3-4 সালের বা 3-4 বছরের যে এইচএসসি রেজাল্ট সেটা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এক্সপেন্স বা খরচের যে বিষয়টা। আ অনেকের মনে হতে পারে যে ভাইয়া না কলেজে বড় হইছি, এখন লেখাপড়া তো নিজের কাছে। এত ভালো কলেজে ভর্তি হয়ে লাভ কি? সেই তো একই জিনিস পড়াবে, একই সিলেবাস পড়াবে। একটা জিনিস মাথায় রেখো, একটা ছেলের বা একটা মেয়ের সামাজিকীকরণ যে বিষয়টা, এই জিনিসটা তৈরি হয় পরিবেশের মাধ্যমে এবং তার ফ্যামিলির মাধ্যমে। ফ্যামিলি ধরে নাও মোটামুটি ভালো। যদি একটা বাজে একটা সার্কেলের ভিতরে পড়ে যাও তুমি কলেজে উঠে বা বাজে একটা কলেজের পরিবেশে যেয়ে পড়ে যাও, তাহলে তোমার রেজাল্টটা এমনিতেই খারাপ হয়ে যাবে। তুমি যত ভালো স্টুডেন্টই হও না কেন, দেখবা যে আস্তে, আস্তে তোমার ডাউনফল হতেই থাকবে। তাই পরিবেশটা এখানে ম্যাটার করে কলেজের ক্ষেত্রে। এক্সেপশন হতে পারে যে একটা ভালো কলেজে পড়ে অনেকে খারাপ রেজাল্ট করে। বাট একটা কথা মাথায় রাখবা যে এক্সেপশন ইস নট অ্যান এক্সাম্পল। তাহলে এক্সেপশন যেহেতু উদাহরণ হতে পারে না, তাহলে অবশ্যই তোমাকে ভালো একটা পরিবেশে থাকতে হবে, ভালো একটা কলেজে পড়তে হবে। এখন আসি বিভাগ নির্বাচনের বিষয়টা। বিভাগ নির্বাচনের দিক থেকে আমরা কোন বিভাগ নির্বাচন করব? তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করবে যে বিভাগ তুমি কোন বিভাগে যাবা কি কোন বিভাগে যাবা না। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বিশেষ করে ঢাকা বোর্ডে অনেক অহরহ এরকম প্রাইভেট কলেজগুলো আছে যেখানে খারাপ রেজাল্ট বা খারাপ জিপিএর পরেও তোমাকে সায়েন্স ডিপার্টমেন্টে রাখতেছে বা তুমি যে ডিপার্টমেন্টে থাকতে চাইতেছো সেই ডিপার্টমেন্টে তোমাকে রাখা হচ্ছে। কিন্তু যেগুলো সামরিক কলেজ আছে বা দেখা যাচ্ছে যেগুলো সরকারি কলেজ আছে বা এমপিও ভুক্ত যেগুলো কলেজ আছে সেগুলোতে তোমাকে মিনিমাম জিপিএ উঠাতেই হবে। তাছাড়া তুমি চান্স পাওয়া তো দূরে থাক, সেখানে এপ্লাইও করতে পারতেছো না। তো এইখানে আসে হচ্ছে ডিপার্টমেন্ট চয়েসের যে বিষয়টা। তোমার ডিপার্টমেন্টটা চয়েস আসে তোমার লাইফের এইম অনুসারে। তুমি লাইফে কোন দিকে যেতে চাও? দেখা যাচ্ছে ভাইয়া আমার লাইফে তেমন একটা কিছু চাই না। আমি দেখা যাচ্ছে ব্যাংকে জব করব বা আমি কোনো একটা জবের ভিতরে থাকবো, সিম্পল সাদাসিধা একটা লাইফ থাকবে। তো সেক্ষেত্রে তোমার যে সায়েন্স ডিপার্টমেন্টে থাকা লাগবে এইরকম কোনো কিছুই না। তোমার ক্যারিয়ার গঠনে ডিপার্টমেন্টটা যেমন হেল্পফুল, তেমনি ক্যারিয়ার গঠনে ডিপার্টমেন্টটা তেমন হেল্পফুলও না। এই কথাটা কেন ২ রকম কথা হয়ে গেল না? এই কথাটা কেন বলতেছি আমি? ধরে নাও তুমি ডাক্তার হবা বা ইঞ্জিনিয়ার হবা। এখন তুমি সায়েন্স ডিপার্টমেন্টের না, সেক্ষেত্রে তোমার করণীয়টা কি? সেক্ষেত্রে কিন্তু তুমি পারতেছো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে আফটার এইচএসসি। পারতেছো না তুমি ইঞ্জিনিয়ারিং কোনো ভার্সিটিতে ভর্তি হতে বা মেডিকেল কোনো কলেজে ভর্তি হতে। তো সেক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টটা গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাকে সায়েন্স ডিপার্টমেন্টেই ভর্তি হবে কলেজে। কিন্তু ধরে নাও তুমি ব্যাংকে চাকরি করতেছো অথচ তুমি সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে লেখাপড়া করছো। তাহলে এইখানে তোমার সায়েন্সের কিন্তু কোনো গুরুত্ব এখানে থাকলো না। তো তোমার লাইফের এইমটা কি হবে? এই এইমের উপর ডিপেন্ড করেই তুমি তোমার আ ডিপার্টমেন্টটা চয়েস দিবা যে তুমি মানবিকে থাকবা নাকি ব্যবসায় শিক্ষাতে থাকবা নাকি বিজ্ঞান বিভাগে থাকবা। তো অবশ্যই তোমার ক্যারিয়ার, তোমার ফিউচার এই ২ টা জিনিস মাথায় রেখেই এই ডিপার্টমেন্টটা চয়েস দিবা। আরেকটা বিষয় যেটা তোমাদের মাথায় ঘুরপাক খাইতে পারে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের বিষয়। যারা খারাপ রেজাল্ট করে ফেলছিলা। তো সেই ক্ষেত্রে তোমাদের আজ থেকে যেমন বা আজকে ২৬ তারিখ, মে মাসের আজকে থেকে তোমাদের রেজাল্টের আ সরি কলেজ আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো এই ক্ষেত্রে তোমাদের মাথায় ঘুরপাক খাইতে পারে ভাইয়া আমাদের তো এই রেজাল্টটাই কাউন্ট করে আমাদের আবেদনটা হচ্ছে। তাহলে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করে লাভটা কি হলো? আসলে এই জিনিসটা তোমাদের ভুল ধারণা। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখনো দেয়নি বাট খুব শীঘ্রই অতি শীঘ্রই দিয়ে দিবে। সর্বশেষ নোটিশ অনুযায়ী আ জুন মাসের ৮ তারিখের মধ্যে রেজাল্টটা প্রকাশ পাওয়ার পসিবিলিটি এখানে আছে। তো তোমাদের কলেজ চয়েসের যে আবেদনের যে রেজাল্টটা সেটা সম্ভবত জুন মাসের ১১ তারিখের মধ্যে দিয়ে দিবে। ১১-১২ তারিখের মধ্যে দিয়ে দিবে। তাই এইটা নিয়ে বিন্দুমাত্র টেনশনে তোমাদের কারণ নাই। কারণ তোমাদের যে আবেদনটা যারা পাস করছো বা মিনিমাম একটা জিপিএ 5 পাইছো, তোমরা আবেদন করে রাখো। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পরে যদি কোনো রেজাল্টের পরিবর্তন আসে, তাহলে এই পরিবর্তনটা তোমাদের কলেজ অবশ্যই কাউন্ট করেই তারপরে তোমাদের কলেজের যে এপ্লাই এর রেজাল্ট, সেই রেজাল্টটা হবে। তাই এই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি অলরেডি কলেজ আবেদন করছি কিন্তু আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখনো দেয়নি। তো এই রেজাল্টটা অবশ্যই তোমাদের কলেজে কাউন্ট হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে
তোমরা যারা পাস করো নাই, যে ভাই আমি বোর্ড চ্যালেঞ্জ করছি, এখন যদি আমার পাস চলে আসে, এখন তো আমি এপ্লাই করতে পারতেছি না, তাহলে পরবর্তীতে আমি কি করব? তো এইটা নিয়েও ভয় পাওয়ার কারণ নাই। তোমার বোর্ড চ্যালেঞ্জে যদি এরকম হয় যে তোমার পাস চলে আসছে, সেক্ষেত্রে তুমি দ্বিতীয়বার সুযোগ পাবা ওই কলেজে ভর্তির জন্য আবেদন করার। আমি আবারও বলছি, যাদের পাস চলে আসবে তারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ তুমি দ্বিতীয় ধাপে কলেজ আবেদন আবার করতে পারবা। তাই এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি টেনশন থাকে ঝেড়ে ফেলো। আর যদি কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন ফেস করো তাহলে অবশ্যই আমাকে নক করবা। যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য।